গভর্নমেন্ট জব প্রিপারেশন ফর সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে আবারও সবাইকে স্বাগতম। আজকে আমরা আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা সবাই জানেন যে আগামী মাসের সেপ্টেম্বরের 4 তারিখ থেকে আমাদের গ্রুপে সিভিল ইঞ্জিনিয়ারিং রিটেন প্রিপারেশনের উপরে এক্সাম শুরু হবে। বুয়েট বেস প্যাটার্নে যে পরীক্ষাগুলো হয় সেই টাইপের। তো আমরা সেই ধারাবাহিকতায় ভিডিও দেওয়া শুরু করেছি। আমরা আগের ভিডিওটিতে ইরিগেশন ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট 1 আলোচনা করেছি। যেহেতু আমাদের প্রথম এক্সামটি ওয়াটারের উপরে হবে, ইরিগেশন ইঞ্জিনিয়ারিংয়ের গার্গের বইয়ের চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর উপরে। তো চ্যাপ্টার 1 থেকে আমরা আগের ভিডিওটিতে দুইটি ইম্পর্ট্যান্ট ম্যাথ দেখেছি এবং চ্যাপ্টার 2 থেকে একটি ম্যাথ দেখেছি। তো আজকের পার্ট 2তে আমরা চ্যাপ্টার 2 থেকে আরও কিছু ইম্পর্ট্যান্ট ম্যাথ দেখব, যেগুলো প্রায় গভর্নমেন্ট জব পরীক্ষাতে আসে। এবং আমাদের আজকের ভিডিওটিতে আমরা ইরিগেশন এফিসিয়েন্সি কীভাবে বের করতে হয়, ফিল্ড ক্যাপাসিটি কীভাবে বের করতে হয়, পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট কী, ম্যাক্সিমাম স্টোরেজ ক্যাপাসিটি কী, মেইনলি এগুলো সম্পর্কে আলোচনা করব। তো আগের দিনে দেখেন আমাদের একটি ম্যাথ ছিল ওয়াটার লসের উপরে, যেখানে ডিসচার্জ সমান কিউ সমান এরিয়া ডিভাইডেড ডিউটি ছিল এবং ডিজাইন ডিসচার্জ সমান ডিসচার্জ ডিভাইডেড বাই ওয়াটার লস। তো আগের দিনের এই ম্যাথটিতে ভিডিওটিতে যেটি ভুল ছিল, আমরা ডিজাইন ডিসচার্জ সমান ডিসচার্জ ইন্টু ওয়াটার লস করেছিলাম। তো এটি আমি গ্রুপে বলে দিয়েছি যে ডিজাইন ডিসচার্জ সমান ডিসচার্জ ডিভাইডেড বাই ওয়াটার লস হবে, কারণ আমার যা ডিসচার্জ হবে তার চেয়ে আমার ডিজাইন ডিসচার্জ অবশ্যই বেশি হবে। অর্থাৎ আমি যতটুকু ওয়াটার সাপ্লাই দিব, ওয়াটার লস হওয়ার পরে তার চেয়ে অবশ্যই কমে যাবে। তো কমে যেটি যাচ্ছে সেটি হচ্ছে আমার ডিসচার্জ, আর ডিজাইন ডিসচার্জ অবশ্যই তার চেয়ে বেশি হতে হবে, কারণ আমি যখন ওয়াটার একটা ক্যানেল থেকে সাপ্লাই দিব, এটি যখন আমার ইরিগেশন ল্যান্ডে যাবে, ল্যান্ডে যাওয়ার সময় কিছু পরিমাণ ওয়াটার কিন্তু লস হবে। তো এই ম্যাথটি আমরা আগের দিন দেখেছিলাম। এটি কোশ্চেন 3, যেটি বিডব্লিউডিবি 16 এবং বিডব্লিউডিবি 14 সালে এসেছিল। এই ম্যাথটিতে দেখেন একটা বলছে যে একটা ক্যানাল থেকে একটা ইরিগেশন এরিয়া, 400 হেক্টরের একটা ইরিগেশন এরিয়া আছে, যেটিতে একটা ক্যানাল থেকে ওয়াটার সাপ্লাই দিতে হবে। ডিউটি অফ ওয়াটার বলে দেওয়া আছে 220 হেক্টর পার কিউমেক। আমাকে ডিজাইন ডিসচার্জ বের করতে বলা হয়েছে যদি আমার ওয়াটার লস 30% হয়। তো আমার এখানে ডিজাইন ডিসচার্জ বের করতে বলা হয়েছে, খেয়াল করেন। তো ডিজাইন ডিসচার্জ বের করতে গেলে আমাদেরকে অবশ্যই আমরা যে ডিসচার্জ বের করব সেটিকে ওয়াটার লস দ্বারা ভাগ করতে হবে। তো এটি অবশ্যই আপনারা খেয়াল করবেন, কারণ আমাদের ডিজাইন ডিসচার্জ কিন্তু বেশি হতে হবে, কারণ আমি ক্যানাল থেকে যতটুকু পরিমাণ ওয়াটার সাপ্লাই দিব, আমার ফিল্ডে আসতে আসতে কিছু পরিমাণ ওয়াটার কিন্তু লস হয়ে যাবে। তো ডিসচার্জ যদি আমরা বের করতে চাই, কিউ সমান আমরা জানি এরিয়া ডিভাইডেড ডিউটি। তো আমার এরিয়া হচ্ছে 400 হেক্টর এবং আমার ডিউটি হচ্ছে 220 হেক্টর পার কিউমেক। তাহলে আমি যদি এখানে এরিয়া এবং ডিউটি বসিয়ে দিই, তাহলে এখান থেকে কিন্তু আমি আমার যে ডিসচার্জ, অর্থাৎ আমি যতটুকু আমার যে ডিসচার্জ সেই ভ্যালুটি পেয়ে যাচ্ছি 1.82 কিউমেক। এখন আমি আমার ডিসচার্জ পেয়ে গেছি, কিন্তু আমাকে ডিজাইন ডিসচার্জ বের করতে বলা হয়েছে। তো আসলে 30% আমাকে বলা হচ্ছে 30% লস হওয়ার পরে কত ডিজাইন ডিসচার্জ হবে। তো আমার কিন্তু এই ডিসচার্জ আমি যেটি পেলাম সেটি হচ্ছে 30% লস হওয়ার পরে। এখন 30% লস হওয়ার আগে, অর্থাৎ আমার ডিজাইন ডিসচার্জ কত ছিল সেটি বের করতে বলা হয়েছে। তাহলে ডিজাইন ডিসচার্জ সমান ডিসচার্জ ডিভাইডেড বাই ওয়াটার লস। তো ওয়াটার লস আমার বলা আছে 30%। তার মানে আমাকে 1 - 30% করলে অর্থাৎ 0.7 হবে আমার ওয়াটার লস। তাহলে ডিজাইন ডিসচার্জ সমান 2.60 কিউমেক। এটি হবে হচ্ছে আমার ডিজাইন ডিসচার্জ। তো আশা করি এই ম্যাথটি আপনারা সবাই ঠিক করে নেবেন। আমাদের আগের দিনের ভিডিওতে এটি কোশ্চেন নাম্বার 3 ছিল, সেটি আমি অবশ্যই গ্রুপে আপনাদের আগেই ঠিক করে দিয়েছি। তো আপনারা এটি সবাই ঠিক করে নেবেন। এরপর আমরা আজকের আমাদের মেইন যে টপিকস চ্যাপ্টার 2, গার্গের বইয়ের চ্যাপ্টার 2 এর পরবর্তী ভিডিওগুলোতে আমরা চলে যাব। তো প্রথমেই দেখেন আমাদের ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি। তো ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সির যে ম্যাথটি, এটি কিন্তু ইম্পর্ট্যান্ট ম্যাথ। প্রায় দেখা যায় যে একটা ক্যানাল থেকে ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি আসলে কি, আমরা যখন ক্যানাল থেকে ওয়াটার সাপ্লাই দিই তখন সেই ওয়াটারটাকে সাপ্লাইটাকে আমরা বলতেছি ইনপুট। এরপরে দেখা যায় যে আমার ইভাপোরেশন অথবা পার্কোলেশন হয়ে কিছু পরিমাণ ওয়াটার আমার লস হয়ে যায়। তো এই লস হওয়ার পরে যতটুকু ওয়াটার থাকে সেটাই কিন্তু আমি ফিল্ডে পাই। তো আমি যতটুকু পাচ্ছি সেটি হচ্ছে আমার আউটপুট। তো এফিসিয়েন্সি হচ্ছে আমি আমার যতটুকু ওয়াটার সাপ্লাই দিলাম এবং কতটুকু ওয়াটার পাচ্ছি। তো আমি দেখেন ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি মানে হচ্ছে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। অর্থাৎ আমি কতটুকু পেয়েছিলাম সেটাকে যদি আমি যতটুকু সাপ্লাই দিয়েছি সেটি দ্বারা ভাগ করি,
তাহলেই আমি আমার ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি পাবো। তো ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি দেখেন এটাকে ইটা এ দ্বারা প্রকাশ করা হয়। নিচে দেখেন আছে ওয়াটার ডেলিভার টু দ্য ফিল্ড, অর্থাৎ ইনপুট, আমি কতটুকু ওয়াটার আমার ফিল্ডে ডেলিভার দিলাম। আর ওয়াটার স্টোরড ইন দ্য রুট জোন ডিউরিং ইরিগেশন, অর্থাৎ আমার যে ইভাপোরেশন অথবা পার্কোলেশন এগুলোর লস হওয়ার পরে কতটুকু আমার রুট জোন ডেপথে আছে, সেটাই হচ্ছে আমার আউটপুট। তাহলে আমি যদি আউটপুট ডিভাইডেড বাই ইনপুট করি তাহলেই কিন্তু আমি আমার ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি পেয়ে যাব। তো ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সির উপরে গার্গের বইয়ে দুইটি ম্যাথ আছে, এক্সাম্পল 2.4 এবং 2.5। তো আমি 2.5টি করলাম, 2.4 অনেক সহজ, সেটি আপনারা করে নেবেন। তো দেখেন 2.5-এ যে কোশ্চেনটি আছে সেখানে কি বলা আছে, এখানে বলা আছে হচ্ছে আমার 10 কিউমেক অফ ওয়াটার ইজ ডেলিভার টু এ 32 হেক্টর ফিল্ড, অর্থাৎ 10 মিটার কিউব পার সেকেন্ড ওয়াটার আমার 32 হেক্টর একটা ইরিগেশন ল্যান্ডে সাপ্লাই দেওয়া হয়েছে, অর্থাৎ আমার ডিসচার্জ এবং এরিয়া বলে দেওয়া আছে ফর 4 আওয়ার্স, অর্থাৎ 4 ঘন্টার জন্য টাইম বলে দেওয়া আছে। আর আমাকে এখানে রুট জোন ডেপথ বলা আছে 0.3 মিটার। আমাকে ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি বের করতে হবে। তাহলে ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি বের করতে গেলে আমাকে কতটুকু ওয়াটার সাপ্লাই দিয়েছিলাম, অর্থাৎ ইনপুট জানতে হবে এবং আউটপুট জানতে হবে। অর্থাৎ আমি যদি ইনপুটের ভলিউম কত সেটা জানি এবং আউটপুট ভলিউম কত সেটি জানি, তাহলে আমি আমার এই ফর্মুলাতে যদি বসিয়ে দিই আউটপুট বা ইনপুট, তাহলে বের করতে পারবো। তাহলে ভলিউম অফ ওয়াটার সাপ্লাইড, অর্থাৎ আমি কতটুকু সাপ্লাই করেছি সেটি বের করার জন্য ভলিউম সমান আমরা জানি ডিসচার্জ ইনটু টাইম। যেহেতু আমার কোশ্চেনে ডিসচার্জ এবং টাইম বলা আছে তাই আমরা এই ফর্মুলাটি ইউজ করব। তাহলে আমার ডিসচার্জ বলা ছিল 10 কিউমেক এবং টাইম বলা ছিল হচ্ছে আমার 4 আওয়ার। তাহলে আমি 10 কিউমেক এবং 4 আওয়ার সেটি যদি এখানে বসিয়ে দিই তাহলে আমি কতটুকু ইনপুট দিয়েছিলাম আমার সেটি পেয়ে যাব। তাহলে 10 × 4, আর যেহেতু এটি আমার আওয়ারে আছে তাই এটিকে সেকেন্ডে নেওয়ার জন্য আমি 60 × 60 অর্থাৎ 3600 দ্বারা গুণ করেছি, তাহলে এটি আমার আওয়ার থেকে সেকেন্ডে চলে যাবে। তাহলে আমি আসলে আমার কতটুকু সাপ্লাই দিয়েছিলাম সেটি হচ্ছে 1,44,000 মিটার কিউব। এটিই হচ্ছে আমার ইনপুট, অর্থাৎ আমি আমার ইরিগেশন ফিল্ডে কতটুকু ওয়াটার সাপ্লাই দিয়েছিলাম। এখন আমার দেখেন ভলিউম অফ ওয়াটার স্টোর, অর্থাৎ আমার লস হওয়ার পরে কতটুকু স্টোর আছে সেটি হচ্ছে এরিয়া ইনটু ডেপথ। তো আমার বলা আছে ইরিগেশন ল্যান্ডের এরিয়া কত, আমার ইরিগেশন ল্যান্ড হচ্ছে 32 হেক্টর। তো এটি যেহেতু হেক্টরে আছে আমাদেরকে অবশ্যই হেক্টর থেকে এটিকে মিটার স্কোয়ারে নিব, যেহেতু আমরা ভলিউম মিটার কিউবে বের করব। তা আপনারা খেয়াল রাখবেন যে 1 হেক্টর সমান হচ্ছে 10,000 মিটার স্কোয়ার। এটি অবশ্যই খেয়াল রাখবেন, যদি আপনি হেক্টর থেকে মিটার স্কোয়ারে যেতে চান এরিয়াতে তাহলে অবশ্যই সেটিকে 10,000 দ্বারা গুণ করবেন। তাহলে 32 × 10⁴ এটি হচ্ছে আমার এরিয়া, আর ডেপথ হচ্ছে আমার 0.3, যেটি হচ্ছে আমার রুট জোন ডেপথ। তাহলে এখান থেকে আমি ভলিউম পেয়ে যাচ্ছি 96,000 মিটার কিউব। এটিই হচ্ছে আমার আউটপুট। তাহলে আমি ইনপুট এবং আউটপুট পেয়ে গিয়েছি। তাহলে আমি এখান থেকে খুব সহজে ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি বের করতে পারবো, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। তো আমার আউটপুট হচ্ছে 96,000 আর ইনপুট হচ্ছে 1,44,000। সেটি যদি বসিয়ে দিই তাহলে আমি এখান থেকে আমার ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি সেটি পেয়ে যাচ্ছি 66.67%। তো এই ম্যাথটি কিন্তু ইম্পর্টেন্ট, গার্গের বইয়ের এক্সাম্পল 2.5। আশা করি আপনারা গার্গের বইয়ের এক্সাম্পল 2.4টিও নিজেরা করে ফেলবেন। এরপরে দেখেন আমাদের ফিল্ড ক্যাপাসিটি এবং পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট রিলেটেড কিছু ম্যাথ থাকে, যেখানে ম্যাক্সিমাম স্টোরেজ ক্যাপাসিটি বের করতে বলা হয়। তো আমাদের এই ধরনের ম্যাথ করার জন্য প্রথমে জানতে হবে যে আসলে ফিল্ড ক্যাপাসিটি কী। আমরা যখন কোনো একটা ইরিগেশন ল্যান্ডে যখন ওয়াটার সাপ্লাই দিই আমরা জানি যে ওই সয়েলগুলোর ভিতরে ভয়েড থাকে। তো ওয়াটার যখন সাপ্লাই দিই অথবা যখন বৃষ্টি হয় তখন এই ওয়াটারগুলো গিয়ে ওই সয়েলের যে ভয়েডগুলো আছে সেই ভয়েডগুলো পূর্ণ করে। কিন্তু আমরা জানি যে গ্র্যাভিটেশনাল একটা ফোর্স আছে যেগুলো সবসময়ই ওই ওয়াটারগুলোকে নিচের দিকে টানতে থাকে। তো গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে যখন কিছু পরিমাণ ওয়াটার নিচে চলে যায়, এরপরে যতটুকু পরিমাণ ওয়াটার আমার অ্যাভেলেবল থাকে সেটিকেই আমরা বলছি হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি। আর পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট হচ্ছে যে আমার যে যতটুকু আমার ভয়েডের ভিতরে ফিল্ড ক্যাপাসিটি ফিল্ডের থেকে গেল সেখান থেকে আমার প্ল্যান্ট যতটুকু ওয়াটার প্ল্যান্টের গ্রোথের জন্য প্রয়োজন, অর্থাৎ ওই ভয়েডগুলোতে যে ওয়াটার রয়ে গিয়েছিল সেগুলো যখন আমার প্ল্যান্ট ওগুলো নিজের গ্রোথের জন্য ব্যবহার করবে, ওই পয়েন্টটাই হচ্ছে পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট। অর্থাৎ
এর নিচে আর আমার এর নিচে অ্যাভেলেবল আর কোনো ওয়াটার প্ল্যান্টের গ্রোথের জন্য থাকবে না। অর্থাৎ কোনো ক্রপের যদি কোনো ক্রপের যদি গ্রোথের জন্য এর চেয়ে বেশি পরিমাণের ওয়াটারের প্রয়োজন হয়, তখন আর সে প্রয়োজনীয় ওয়াটার পাবে না। দেখেন পাশের পিকচারটিতে, এটি থেকে আমরা খুব ক্লিয়ার হব। দেখেন প্রথম যে ফিগারটি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ধরেন ইরিগেশন আমরা যখন ওয়াটার সাপ্লাই দিলাম অথবা বৃষ্টি হলো, এরপরে এর যে ভয়েডগুলো আছে সেই ভয়েডগুলো ওয়াটার দ্বারা পূর্ণ হয়ে গিয়েছে। এবার গ্র্যাভিটেশনাল ফোর্স ওয়াটারগুলোকে নিচের দিকে টানবে, এর ফলে আমার ওইখান থেকে কিছু পরিমাণ ওয়াটার নিচে চলে যাবে। তাহলে গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে ওয়াটার চলে যাওয়ার পরে যতটুকু আমার অবশিষ্ট আছে, দেখেন সেকেন্ড ফিগারটিতে, সেই যতটুকু ওয়াটার অবশিষ্ট আছে সেটি হচ্ছে আমার ফিল্ড ক্যাপাসিটি, অর্থাৎ অ্যাভেলেবল ওয়াটার ফর প্ল্যান্ট গ্রোথ। প্ল্যান্ট গ্রোথ হওয়ার জন্য আমার কতটুকু ওয়াটার অ্যাভেলেবল আছে সেটিই হচ্ছে আমার ফিল্ড ক্যাপাসিটি। এবার আমার প্ল্যান্ট গ্রোথের জন্য যদি এইটুকু ওয়াটার প্ল্যান্ট আমার ইউজ করে ফেলে, তাহলে তার পরের যে কন্ডিশন হচ্ছে, দেখেন তৃতীয় নাম্বার, এখানে কিন্তু আমার ভয়েড একদম ফাঁকা, অর্থাৎ এখানে আর কোনো ওয়াটার নাই। নো মোর ওয়াটার ইজ অ্যাভেলেবল টু প্ল্যান্ট, অর্থাৎ প্ল্যান্টে আর কোনো ওয়াটার অ্যাভেলেবল নাই। তাহলে এই পয়েন্টটাই হচ্ছে আমার উইল্টিং পয়েন্ট, অর্থাৎ কোনো ক্রপের যদি এর চেয়ে বেশি পরিমাণ ওয়াটার প্রয়োজন হয়, তখন দেখা যাবে সে তার প্রয়োজনীয় ওয়াটার পাবে না এবং আমার গাছটি আস্তে আস্তে শুকে যাবে এবং এক পর্যায়ে মারা যাবে। তাহলে অবশ্যই কিন্তু ফিল্ড ক্যাপাসিটি এবং পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট, এই দুইটি কিন্তু আমাদের যেহেতু ম্যাথ করতে গেলে লাগবে, তো আপনারা এটির কনসেপ্টটি ক্লিয়ার হবেন যে ফিল্ড ক্যাপাসিটি কি, পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট কি। দেখেন এই ফিগার, এটি গার্গের বইয়ের 2.5, এটি থেকে আপনারা ক্লিয়ার হতে পারেন। এক্স এক্সিস বরাবর দেখেন টাইম আছে এবং ওয়াই এক্সিস বরাবর ময়েশ্চার কন্টেন্ট আছে। তো আমরা দেখেন আমাদের প্রথমেই বললাম ফিল্ড ক্যাপাসিটি হচ্ছে যে আমার প্ল্যান্টের গ্রোথের জন্য যতটুকু ওয়াটার প্রয়োজন ততটুকু যদি অ্যাভেলেবল থাকে, তখন ওই টোটাল যে ওয়াটার অ্যাভেলেবল আছে সেটিকেই আমরা বলছি হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি। অর্থাৎ ওর ভয়েডগুলো যখন পুরাটা ওয়াটার দ্বারা পূর্ণ থাকে, অর্থাৎ এই টোটালটা হচ্ছে আমার ফিল্ড ক্যাপাসিটি। টোটাল আমার যে টোটাল ভয়েডগুলো পূর্ণ আছে ওয়াটার দ্বারা, সেটি হচ্ছে আমার ফিল্ড ক্যাপাসিটি। আর যখন আমার ওয়াটারগুলো আমার প্ল্যান্ট গ্রোথের জন্য ইউজ হয়ে যাবে, তারপরে আর কোনো আমার ভয়েডে আর কোনো ওয়াটার অ্যাভেলেবল থাকবে না, তো সেই পয়েন্টটাকে আমরা বলছি হচ্ছে উইল্টিং পয়েন্ট, অর্থাৎ পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট। তো আমরা যদি ফিল্ড ক্যাপাসিটি থেকে আমাদের পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট সেটি যদি বিয়োগ করি, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে অ্যাভেলেবল ময়েশ্চার কন্টেন্ট অথবা ক্যাপিলারি ওয়াটার। ফিল্ড ক্যাপাসিটি থেকে পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট যদি আমরা বিয়োগ করি, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে অ্যাভেলেবল ময়েশ্চার কন্টেন্ট অথবা ক্যাপিলারি ওয়াটার। অনেক সময় কোশ্চেনে অ্যাভেলেবল ময়েশ্চার কন্টেন্ট দেওয়া থাকে না, তখন আমরা ফিল্ড ক্যাপাসিটি এবং পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট বলা থাকে। তাহলে আমরা ফিল্ড ক্যাপাসিটি থেকে পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট বাদ দিলেই অ্যাভেলেবল ময়েশ্চার কন্টেন্ট পেয়ে যাব। আর আরেকটা পয়েন্ট আছে, দেখেন অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। অপটিমাম ময়েশ্চার কন্টেন্টের জন্য একটি গ্রাফ আছে। যদি আমরা এক্স এক্সিস বরাবর টাইম এবং ওয়াই এক্সিস বরাবর ইল্ড বসাই, তাহলে দেখা যাবে যে আমাদের টাইম বাড়ার সাথে সাথে ইল্ড বাড়তে থাকবে, একটা পর্যায়ে বাড়ার পরে এটি আবার কমতে থাকবে। তো এই যে ম্যাক্সিমাম পয়েন্ট, অর্থাৎ আমি যতটুকু ওয়াটার কন্টেন্টের জন্য আমি আমার ম্যাক্সিমাম ইল্ড পাবো, সেই পয়েন্টটাকেই বলে হচ্ছে অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। তাহলে আপনারা এখান থেকে ফিল্ড ক্যাপাসিটি কি, পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট কি, অ্যাভেলেবল ময়েশ্চার কন্টেন্ট কি এবং অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট কি, এই চারটা ডেফিনেশন আপনারা বই থেকে পড়ে নেবেন। এই চারটা ডেফিনেশন কিন্তু আমাদের যেহেতু ম্যাথ করতে গেলে অবশ্যই জানা থাকতে হবে। তো এখন আসেন ম্যাক্সিমাম অ্যাভেলেবল ময়েশ্চার এবং ম্যাক্সিমাম স্টোরেজ ক্যাপাসিটি, এই রিলেটেড একটা ম্যাথ আমরা একটু পরেই দেখব। তো এটির ফর্মুলা হচ্ছে গামা ডি ডিভাইডেড বাই গামা ডাব্লিউ ইন্টু ডি, আর ব্র্যাকেটে ফিল্ড ক্যাপাসিটি মাইনাস উইল্টিং পয়েন্ট। তো আমরা আগেই বললাম ফিল্ড ক্যাপাসিটি এবং উইল্টিং পয়েন্ট কি। আর এখানে গামা ডি হচ্ছে আমার যে সয়েল আছে সেটির ইউনিট ওয়েট, আর গামা ডাব্লিউ হচ্ছে ওয়াটারের ইউনিট ওয়েট, আর ডি সেটি হচ্ছে আমার রুট জোন ডেপথ। তো আপনারা ইউনিটগুলো কিন্তু অবশ্যই খেয়াল করে ম্যাথে যখন বসাবেন অবশ্যই খেয়াল করে বসাবেন। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা ওয়াটার স্টোরড ইন রুট জোন ডেপথ, অর্থাৎ আমরা ওই যেটি ডি বললাম রুট জোন ডেপথ, এখানে ওয়াটার স্টোর হওয়ার জন্য কতটুকু ওয়াটার স্টোর আছে সেটি বের করার ফর্মুলা হচ্ছে গামা ডি ডিভাইডেড বাই গামা ডাব্লিউ ইন্টু ডি, ব্র্যাকেটে ফিল্ড ক্যাপাসিটি মাইনাস ময়েশ্চার কন্টেন্ট। তো এটি খেয়াল রাখবেন, আমাদের দেখেন ম্যাক্সিমাম অ্যাভেলেবল ময়েশ্চার অথবা ম্যাক্সিমাম স্টোরেজ ক্যাপাসিটি যেটি, তখন কিন্তু আমরা উইল্টিং পয়েন্ট দিচ্ছি, কারণ আমরা বলছিলাম উইল্টিং পয়েন্টের আগ পর্যন্ত, অর্থাৎ যতটুকু আমার ভয়েডগুলো যখন ওয়াটার দ্বারা পূর্ণ থাকে, অর্থাৎ ম্যাক্সিমাম স্টোরেজ ক্যাপাসিটি, সেটির জন্য অবশ্যই উইল্টিং পয়েন্ট ইউজ করতে হবে। আর আমরা যখন ফিল্ড ক্যাপাসিটি থেকে উইল্টিং পয়েন্ট বাদ দিই, তখনই কিন্তু আমার কতটুকু ময়েশ্চার কন্টেন্ট আছে অ্যাভেলেবল সেটি আমি পেয়ে যাই। তো
তো অবশ্যই উইল্টিং পয়েন্ট এবং ময়েশ্চার কন্টেন্ট এই দুইটি মাথায় খেয়াল রাখবেন। আমরা যখন ম্যাক্সিমাম অ্যাভেলেবল ময়েশ্চার অথবা ম্যাক্সিমাম স্টোরেজ ক্যাপাসিটি বের করতে বলবে তখন আমরা উইল্টিং পয়েন্ট ইউজ করব, আর যখন ওয়াটার স্টোর ইন রুট জোন ডেপথ বের করতে বলবে তখন আমরা ময়েশ্চার কন্টেন্ট ব্যবহার করব। তো দেখেন এখানে কোশ্চেন 5, এখানে এটি BWDB 18-তে এসেছিল, WRA 15 সালের MSc অ্যাডমিশন টেস্টে এসেছে। এটি গার্গের বইয়ের 2.16 প্রবলেমের মতো। তো এই প্রবলেমটিতে দেখেন আমাকে বলা আছে ফিল্ড ক্যাপাসিটি 25%, পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট হচ্ছে 15%, ইউনিট ওয়েট অফ সয়েল বলা আছে 14.7 কিলো নিউটন পার মিটার কিউব, আর রুট জোন ডেপথ বলে দেওয়া আছে 90 সেন্টিমিটার। আমাকে অ্যাভেলেবল ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি বের করতে বলা হয়েছে, কখনো কখনো বলা হয় ম্যাক্সিমাম স্টোরেজ ক্যাপাসিটি বের করতে। তো অ্যাভেলেবল ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি বলুক আর ম্যাক্সিমাম স্টোরেজ ক্যাপাসিটি বলুক, ফর্মুলা কিন্তু একটাই। ম্যাক্সিমাম অ্যাভেলেবল ময়েশ্চার আমরা ফর্মুলা দেখলাম গামা ডি ডিভাইডেড বাই গামা ডাব্লু ইন্টু ডি ইন্টু ফিল্ড ক্যাপাসিটি মাইনাস হচ্ছে উইল্টিং পয়েন্ট। তো এখানে গামা ডিটা হচ্ছে আমাদের ইউনিট ওয়েট অফ সয়েলের যে ইউনিট ওয়েট আছে সেটি। তো সয়েলের ইউনিট ওয়েট আমার কোশ্চেনে দেখেন বলা আছে 14.7 কিলো নিউটন পার মিটার কিউব, তাহলে আমি এটি বসিয়ে দিলাম। আর গামা ডাব্লিউ ইউনিট ওয়েট অফ ওয়াটার, আর ডি হচ্ছে আমার রুট জোন ডেপথ, এটি বলা আছে 90 সেন্টিমিটার। তো সেন্টিমিটারে আছে, এটিকে আমি 100 দ্বারা ভাগ করে মিটারে নিলাম 0.90 মিটার। আর গামা ডাব্লু হচ্ছে ওয়াটার ইউনিট ওয়েট। তো এটি যেহেতু দেখেন সয়েলের ইউনিট ওয়েট যেহেতু আমার কিলো নিউটন পার মিটার কিউবে ছিল, তাহলে এটিকেও আমার কিলো নিউটন পার মিটার কিউবে বসাতে হবে, তাই আমি 9.81 কিলো নিউটন পার মিটার কিউব বসালাম। এই ইউনিটটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, ওয়াটার ইউনিট ওয়েট, অনেকেই এটি ভুল করেন। যদি আমার FPS ইউনিটে থাকে তখন কিন্তু এটি 62.4 পাউন্ড পার ফিট কিউবে বসাতে হতো। আর এখন আমার ফিল্ড ক্যাপাসিটি দেখেন বলা আছে 25, পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট বলা আছে 15, তাহলে আমি 25 এবং 15 বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমার চলে আসছে অ্যাভেলেবল ময়েশ্চার হচ্ছে 0.1349 মিটার। এটিকে যদি আমি 100 দ্বারা গুণ করি তাহলে আমার এটি আসছে 13.49 সেন্টিমিটার। অর্থাৎ আমার ম্যাক্সিমাম অ্যাভেলেবল ময়েশ্চার হোল্ডিং ক্যাপাসিটি হচ্ছে 13.49 সেন্টিমিটার। কখনও ম্যাক্সিমাম স্টোরেজ ক্যাপাসিটি বের করতে বলা হয়। তো আপনার গার্গের বইয়ের এক্সাম্পল 2.16 যেটি, সেটি অবশ্যই দেখবেন, এই টাইপের ম্যাথ সেটি। এটি BWDB 18 সালে পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষাতে এসেছিল। পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষাতে কিন্তু ম্যাক্সিমাম স্টোরেজ ক্যাপাসিটি, ফিল্ড ক্যাপাসিটি অথবা পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট যেটি, এই টাইপের যে ম্যাথগুলো আছে সেগুলো প্রায়ই আসে। দেখেন এই কোশ্চেন 6, এটিও BWDB 16-তে এসেছিল। গার্গের বইয়ের এক্সাম্পল 2.19 যেটি, সেটির ভিতরে এটির একটি পোরশন আছে। তো দেখেন আমাকে কোশ্চেনে বলে দেওয়া আছে যে ফিল্ড ক্যাপাসিটি 27%, ময়েশ্চার কন্টেন্ট বলা আছে 19%। এরপরে অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি যেটি, সেটি আমার বলে দেওয়া আছে 1.3, আর রুট জোন ডেপথ বলা আছে 100 সেন্টিমিটার। আমাকে টাইম বের করতে বলা হয়েছে, যখন আমার 2 হেক্টর যদি আমি ইরিগেশন ল্যান্ডকে যদি 60 লিটার পার সেকেন্ড, অর্থাৎ ডিসচার্জ যদি আমার 60 লিটার পার সেকেন্ড হয়, সেটি দিয়ে যদি আমি 2 হেক্টর এরিয়া ইরিগেট করতে চাই তাহলে কত সময় লাগবে। এবং আরেকটি কন্ডিশন বলে দেওয়া আছে যে আমার ওয়াটার অ্যাপ্লিকেশন লস হচ্ছে 20%। তো তাহলে আমাদের টাইম যদি আমরা বের করতে চাই তাহলে কিন্তু আমাদের জানি টাইম T সমান ভলিউম ডিভাইডেড বাই ডিসচার্জ। তো আমাদেরকে প্রথমেই দেখেন ওয়াটার স্টোর ইন রুট জোন ডেপথ সেটি বের করে নিতে হবে ওয়াই, এটির ফর্মুলা আমরা আগেই বললাম। তো এখানে আমাদের এই ফর্মুলায় গামা ডি আর গামা ডাব্লু আমরা জানি যে গামা ডি গামা ডাব্লু কি একটু আগে আমরা বললাম। তো আমার দেখেন আমার হচ্ছে এখানে গামা ডি বাই গামা ডাব্লু স্পেসিফিক গ্র্যাভিটি সরাসরি বলা আছে। তো আমরা স্পেসিফিক গ্র্যাভিটির সমান কিন্তু জানি গামা ডি বাই গামা ডাব্লু, অর্থাৎ গামা এস বাই গামা ডাব্লু, ইউনিট ওয়েট অফ সয়েল ডিভাইডেড বাই ইউনিট ওয়েট অফ ওয়াটার, এটি হচ্ছে আমার স্পেসিফিক গ্র্যাভিটি। তো এটি কি সরাসরি আমার বলে দেওয়া আছে। তো গামা ডি বাই গামা ডাব্লুর ভ্যালুটি হচ্ছে 1.3, আর আমার রুট জোন ডেপথ বলা ছিল 100 সেন্টিমিটার, তাহলে এটিকে যদি আমি মিটারে নিই তাহলে হবে হচ্ছে 1 মিটার, তাহলে আমি 1 বসালাম। ফিল্ড ক্যাপাসিটি আমার বলা ছিল 27%, তাহলে আমি 27 বসিয়ে দিলাম। আর ময়েশ্চার কন্টেন্ট আমার কোশ্চেনে সরাসরি বলা আছে 19%, তাহলে আমি 19 বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমি আমার রুট জোনে কতটুকু ওয়াটার স্টোর হয়েছে সেই ডেপটুকু আমি পেয়ে যাব, সেটি হচ্ছে আমার 0.104 মিটার। আমি ডেপটুকু বের করলাম কারণ আমার ভলিউম বের করতে হবে, ভলিউম বের করতে গেলে আমার এরিয়া ইন্টু ডেপথ লাগবে। এবার দেখেন আমার যে ডিসচার্জ বলা ছিল ডিজাইন ডিসচার্জ কিউডি, সেটি বলা ছিল হচ্ছে 60 লিটার পার সেকেন্ড। তাহলে আমি এটিকে লিটার থেকে যদি মিটার কিউবে যেতে চাই তাহলে 1000 দ্বারা ভাগ করতে হবে। লিটার থেকে মনে রাখবেন, লিটার থেকে মিটার কিউবে যেতে হলে 1000 দ্বারা ভাগ করলে এটি মিটার কিউবে আসবে। তাহলে এখান থেকে আসছে 0.06 কিউমেক, এটি হচ্ছে আমার ডিজাইন ডিসচার্জ।
তো আমি ডিজাইন ডিসচার্জ পেয়ে গিয়েছি, কিন্তু আমার 20% লসের জন্য আমার অ্যাকচুয়াল ডিসচার্জ কত সেটি বের করতে হবে, অর্থাৎ আমার ফিল্ডে কত পাচ্ছি। তাহলে কিউ সমান ডিজাইন ডিসচার্জ ইন্টু ওয়াটার লস। এখানে খেয়াল করেন, এখানে কিন্তু আমার তাহলে ডিজাইন ডিসচার্জ আমার ছিল 0.06, সেটি আমি বসিয়ে দিলাম, আর আমার ওয়াটার লস বলা ছিল 20%। তো আমরা কিন্তু আগে যে একটি ম্যাথ দেখেছিলাম সেখানে আমার ডিজাইন ডিসচার্জ বের করতে বলেছিল, আর এখানে আমাকে ডিসচার্জ বের করতে বলেছে, সেই কারণে ডিজাইন ডিসচার্জ ইন্টু ওয়াটার লস। তাহলে আমার 20% লস যেহেতু হয়েছে, তার মানে আমার 80% অ্যাভেলেবল আছে, তো সেটি আমি করলাম 1 - 0.20। তাহলে এখান থেকে আমার ডিসচার্জ বের হয়ে গেল 0.048 কিউমেক। তাহলে আমি আমার ডিসচার্জ পেয়ে গেলাম। এবার ডিসচার্জ কিউ সমান আমরা জানি ভলিউম ডিভাইডেড বাই টাইম। তো আমাকে কিন্তু কোশ্চেনের টাইম বের করতে বলা হয়েছে, যে আমার একটা ইরিগেশন ল্যান্ড 2 হেক্টর, সেটি ইরিগেট করতে কত টাইম লাগবে। তাহলে আমরা টাইম টি সমান জানি, ভলিউমকে যদি আমরা ভেঙে দিই তাহলে এরিয়া ইন্টু ডেপথ ডিভাইডেড বাই কিউ। তো এরিয়া আমার কোশ্চেনে বলা আছে হচ্ছে 2 হেক্টর, যেহেতু এটি হেক্টরে আছে তাই আমি 10,000 দ্বারা গুণ করে এটিকে মিটার স্কোয়ারে নিলাম, তাই 2 × 10⁴ করলাম, তাহলে এটি মিটার স্কোয়ারে চলে যাবে, কারণ আমরা আগেই বললাম 1 হেক্টর সমান 10,000 মিটার স্কোয়ার। আর ডেপথ হচ্ছে আমরা বের করলাম, সেটি হচ্ছে 0.104, রুট জোন ডেপথ বের করেছি 0.104, সেটি বসিয়ে দিলাম। আর কিউ হচ্ছে আমার ডিসচার্জ, অর্থাৎ অ্যাকচুয়াল ডিসচার্জ যেটি লসের পরে যতটুকু থাকে সেটি হচ্ছে আমার কিউ, সেটি ছিল 0.048 কিউমেক। তাহলে এখান থেকে আমার টাইম টি চলে আসলো 43,333.33 সেকেন্ড। তো এটি যেহেতু সেকেন্ডে আছে, এটিকে আমি 60 এবং 60 অর্থাৎ 3600 দ্বারা ভাগ করলাম, তাহলে এটি আমার আওয়ারে চলে আসবে। তাহলে টাইম টি সমান 12.04 আওয়ার। অর্থাৎ 2 হেক্টর ইরিগেশন ল্যান্ডে আমি যদি 60 লিটার পার সেকেন্ড ওয়াটার সাপ্লাই দিতে চাই, তাহলে এটিকে আমার 12.04 আওয়ার ধরে ইরিগেট করতে হবে। তা এই ম্যাথটি আরও একটি ডিফারেন্ট মেথডে করা যায়, আমরা সেটিরও সলিউশন দেখব। তো আপনারা যে কোনো মেথডে করতে পারেন, আপনাদের যেটি সহজ মনে হবে অবশ্যই আপনারা সেই মেথডে করবেন। তো আমরা যদি এই মেথড অ্যানাদার যে মেথড সেটি দেখি, দেখেন আগের মতোই আমরা ওয়াটার স্টোরড ইন রুট জোন ডেপথ সেটি বের করে নিলাম। তো রুট জোন ডেপথটি আগের মতো করে আমরা বের করেছি। তো রুট জোন ডেপথ এই কারণে বের করছি কারণ আমার কিন্তু এটি আমি যখন ভলিউম বের করবো তখন লাগবে। তো এটিকেই আমরা বলছি হচ্ছে নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট। তো নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট বের হয়ে গিয়েছে। এবার দেখেন ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি বের করতে হবে, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট, অর্থাৎ আমি কতটুকু ওয়াটার পেয়েছি এবং কতটুকু সাপ্লাই দিয়েছিলাম। তো আমার এখানে বলেছে 20% ওয়াটার লস হয়েছে, অর্থাৎ আমি যদি 100 সাপ্লাই দিয়ে থাকি তাহলে 20% লস হয়েছে, তার মানে আমি 80 পাবো। অর্থাৎ আমার ইনপুট যদি 100 হয়, আউটপুট হবে 80। তাহলে 80 ডিভাইডেড বাই 100 যদি আমি করি, তাহলে আমি আমার ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি পেয়ে যাচ্ছি 0.80। এটি বের করলাম কারণ ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্টে আমার ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্ট সমান নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট ডিভাইডেড বাই এফিসিয়েন্সি, অর্থাৎ ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি। তাহলে আমার নেট ইরিগেশন রিকোয়ারমেন্ট ছিল 0.104, আর ওয়াটার অ্যাপ্লিকেশন এফিসিয়েন্সি আমি বের করলাম 0.80। তাহলে এটি বসিয়ে দিলে আমি ফিল্ড ইরিগেশন রিকোয়ারমেন্ট পেয়ে যাচ্ছি 0.13 মিটার। এখন আমি ডিসচার্জ যেটি ছিল, যে আগের মতো এটি লিটার পার সেকেন্ডে ছিল, এটি থেকে আমি মিটার কিউব পার সেকেন্ডে যেতে হলে কি করতে হবে, 1000 দ্বারা ভাগ করতে হবে। তো আমি 1000 দ্বারা ভাগ করলাম, করে আমি ডিসচার্জ পেলাম 0.06 কিউবেক অথবা মিটার কিউব পার সেকেন্ড। তো আমি আমার ডিসচার্জ পেয়ে গেছি। ডিসচার্জ কিউ সমান ভলিউম ডিভাইডেড বাই টাইম, আমাকে বের করতে বলেছে টাইম, তাহলে টাইম টি সমান ভলিউম বাই কিউ। তাহলে আমি এখানে ভলিউমকে যদি ভাগ করি তাহলে ভলিউম হচ্ছে এরিয়া ইন্টু ডেপথ। তো আমার এরিয়া বলা ছিল 2 হেক্টর, তাহলে আমি আগের মতোই হেক্টর থেকে এটিকে মিটার স্কোয়ারে নিলাম 10,000 দ্বারা গুণ করে, ইন্টু ডেপথ এবার আমি বের করেছি যেটি 0.13 মিটার, সেটি বসিয়ে দিলাম। আর আমার ডিসচার্জ হচ্ছে 0.06 কিউমেক। তাহলে এখান থেকে আমি টাইম টি পেয়ে যাচ্ছি 43,333.33 সেকেন্ড। তো এটিকে যদি আমি 3600 দ্বারা ভাগ করি তাহলে আমার এটি সেকেন্ড থেকে চলে আসবে আওয়ারে। তাহলে দেখেন আমরা টাইম এটি কিন্তু দুইটা যে মেথড দেখলাম, দুই মেথডেই বের করতে পারি। আপনাদের কাছে যেটি সহজ মনে হবে আপনারা সেই মেথডে করবেন। এবং গার্গের বইয়ের যে এক্সাম্পল 2.19 সেটিও আপনারা করবেন। আজকের ভিডিওর আমাদের লাস্ট যে প্রবলেমটি সেটি দেখেন, এটি বিডব্লিউডিবি 19 এসেছিল। গার্গের বইয়ের এক্সাম্পল 2.20, আমাকে ফিল্ড ক্যাপাসিটি বের করতে বলা হয়েছে। ডেপথ অফ রুট জোন বলা আছে 1.8 মিটার, এক্সিস্টিং ময়েশ্চার বলা আছে 8%, ড্রাই ডেন্সিটি অফ সয়েল বলে দেওয়া আছে 1450 কেজি পার মিটার কিউব,
কোয়ান্টিটি অফ ওয়াটার স্টোরড ওয়াটার অ্যাপ্লাইড টু দ্য সয়েল 650 মিটার কিউব, সেটি বলে দেওয়া আছে। ওয়াটার লস ডিউ টু ডিপ পার্কুলেশন অ্যান্ড ইভাপোরেশন, অর্থাৎ পার্কুলেশন ইভাপোরেশন কারণে লস হয়েছে 10%। আর এরিয়া টু বি ইরিগেটেড 1000 মিটার স্কোয়ার। তাহলে আমার ফিল্ড ক্যাপাসিটি কত সেটি বের করতে হবে। তাহলে ডেপথ অফ রুট জোনের যে ফর্মুলা আছে সেটি থেকে কিন্তু আমরা এটি বের করতে পারবো। তো প্রথমে দেখেন ভলিউম অফ ওয়াটার, টোটাল ওয়াটার অ্যাপ্লাইড, সেটি ছিল 650 মিটার কিউব। কিন্তু বলতেছে যে পার্কুলেশন এবং ইভাপোরেশনের সময় কারণে আমার 10% ওয়াটার লস হয়েছে। তাহলে 650 থেকে যদি আমার 10% লস হয়ে যায়, তাহলে কতটুকু আমার অ্যাভেলেবল আছে সেটি বের করতে হবে। তাহলে আমি কতটুকু ওয়েস্ট হয়েছে, 10% অফ 650, 650-এর 10% বের করলে আসছে হচ্ছে 65 মিটার কিউব। তাহলে আমি যদি 650 থেকে 65 বাদ দিই, তাহলে আমার কতটুকু ওয়াটার অ্যাভেলেবল আছে আমি সেটি বের করতে পারবো। তাহলে ওয়াটার ইউজড ইন রেজিং ময়েশ্চার কন্টেন্ট টু ফিল ক্যাপাসিটি হচ্ছে 650 মাইনাস 65, তাহলে আমি পেয়ে যাচ্ছি 585 মিটার কিউব। তাহলে আমি এখান থেকে আমার ভলিউম পেয়ে গিয়েছি। তো আমি যদি ডেপথ বের করতে চাই, তাহলে আমরা জানি যে ডেপথ সমান সমান ভলিউম ডিভাইডেড বাই এরিয়া। ওয়াটার স্টোর ইন রুট জোন ডেপথ সমান ভলিউম বাই এরিয়া। তো ভলিউম আমি পেয়ে গিয়েছিলাম 585, আর আমার এরিয়া বলা আছে দেখেন 1000 মিটার স্কোয়ার। তাহলে 585 মিটার কিউবকে যদি 1000 মিটার স্কোয়ার দ্বারা ভাগ করি, তাহলে আমার ডেপথ চলে আসছে 0.585 মিটার। অর্থাৎ আমার রুট জোন ডেপথে কতটুকু ওয়াটার স্টোর হয়েছে সেটি আমি পেয়ে গেলাম। তাহলে এটির ফর্মুলা হচ্ছে গামা ডি বাই গামা ডাব্লু ইন্টু ডি ফিল্ড ক্যাপাসিটি মাইনাস অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট। তো আমি ওয়াটার স্টোর ইন রুট জোন ডেপে কতটুকু ওয়াটার স্টোর হয়েছে সেটি কিন্তু আমি অলরেডি বের করে ফেলেছি। তো আমি যদি সেটি বসিয়ে দিই, দেখেন সেটির ভ্যালু আমরা বের করলাম 0.585। আর আমার গামা ডি ড্রাই ডেন্সিটি অফ সয়েল বলা ছিল 1450 কেজি পার মিটার কিউব, আমি সেটি বসিয়ে দিলাম। এই জন্য ওয়াটার ইউনিট ওয়েট আমি বসালাম 1000 কেজি পার মিটার কিউব, যেহেতু কেজি পার মিটার কিউবে ছিল। আর ডেপথ অফ রুট জোন বলা ছিল 1.8 মিটার, ডি এর ভ্যালু সেটি বসিয়ে দিলাম। ফিল্ড ক্যাপাসিটি আমার বলা ছিল ফিল্ড ক্যাপাসিটি আমাকে বের করতে বলা হয়েছে। আর আমার অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট অর্থাৎ এক্সিস্টিং ময়েশ্চার বলা আছে হচ্ছে 8%, সেটি আমি বসিয়ে দিলাম। তাহলে এখান থেকে আমার ফিল্ড ক্যাপাসিটি চলে আসছে 30.41%। তো আমরা আজকে আমাদের চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 2 এর ইম্পর্টেন্ট ভিডিওগুলো দেখলাম। আপনারা এই রিলেটেড যে ম্যাথগুলো আছে গার্গের বইয়ে অথবা অন্য কোনো বই থেকে এই রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলো অবশ্যই করবেন। আর কোনো ম্যাথ নিয়ে যদি আপনাদের সমস্যা থাকে, তাহলে কমেন্টস বক্সে কমেন্ট জানাবেন, আমি চেষ্টা করব সেগুলোর সলিউশন দেওয়ার জন্য। অথবা এই রিলেটেড যদি কোনো নতুন ম্যাথ অন্য কোনো বইয়ে পেয়ে থাকেন, সেটি অবশ্যই গ্রুপে অথবা আমাদের যে ইউটিউব চ্যানেল সেটির কমেন্ট বক্সে আপনারা দিবেন, আমি চেষ্টা করব সেই ভিডিওটির সলিউশন দেওয়ার জন্য। আর আমাদের ফেসবুক গ্রুপ গভর্নমেন্ট জব প্রিপারেশন ফর সিভিল ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে সেপ্টেম্বর মাসের 4 তারিখ থেকে রিটেন এক্সাম শুরু হচ্ছে। যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছেন, আশা করি রিটেন এক্সামগুলোতে অ্যাটেন্ড করবেন। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে এটি শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।